আমরা তো জানি ইতিমধ্যে ওয়ার্ডপ্রেস কি। ওয়ার্ডপ্রেস হলো এক ধরনের সিএমএস। সিএমএস মানে হলো কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এগুলো ইএসপি দিয়ে বা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে আগে থেকে তৈরি করা একটা মডিউল। এমনভাবে মডিউলটা তৈরি করা হয়েছে যে এখানকার গ্রাফিক্যাল ইন্টারফেস ইউজ করে আপনি আপনার মতো করে ওয়েবসাইটে বানিয়ে নিতে পারবেন। এগুলোকে সিএমএস বলা হয়। এখানকার কন্টেন্টগুলো, এখানকার ফিচারগুলো আপনি আপনার মতো করে সাজিয়ে নিতে পারবেন, কারণ এখানে প্রোগ্রামিং করে এভাবে রেডি করা হয়েছে। তার মধ্যে ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে একটা পপুলার সিএমএস হলো ওয়ার্ডপ্রেস। একসময় জুমলা অনেক পপুলার ছিল, এখন জুমলা পপুলারিটি অনেক কমে গেছে, ওয়ার্ডপ্রেস অনেকগুলো বেড়ে গেছে। কিন্তু জুমলা এখন অনেক আপডেট, অনেক নতুন নতুন এত নতুন নতুন ফিচার আনছে জুমলাতে নতুন করে, এরপর ওরা মার্কেট পাচ্ছে না। ওয়ার্ডপ্রেসে এর থেকে মার্কেট পাচ্ছে, এটা অনেক বড় কারণ। ক্লাস আছে, এটার অনেকগুলো কারণগুলো হচ্ছে যে ওয়ার্ডপ্রেস ইজি টু ইউজ এক নম্বর, আর ওয়ার্ডপ্রেসে যা দরকার হয় সব কটার প্লাগইনস নেটেই পাওয়া যায়, যার কারণে আপনার নতুন কোনো প্রোগ্রাম ডেভেলপ করতে হয় না, ইজিলি পাওয়া যায়। আর সবচেয়ে বড় বিষয় হলো ওয়ার্ডপ্রেসটা এসইও ফ্রেন্ডলি, এটা আরেকটা বড় বিষয় আর কি। এরকম আরও অনেক যেমন ওয়ার্ডপ্রেস দিয়ে ইজিলি আমরা ই কমার্স পর্যন্ত, ই কমার্স থেকে শুরু করে বিভিন্ন অফিসিয়াল থেকে শুরু করে বিভিন্ন ধরনের সাইট ডেভেলপ করে ফেলতে পারতেছি। আর ওয়ার্ডপ্রেস তৈরি করে দেওয়া অনেক সহজ, তোলামূলকভাবে থিম বা ট্যাম্পলেট বা ডিজাইনগুলো আপনি আমাকে এটা বলে দিবেন, এটা ডিজাইন আপনি HTML CSS দিয়ে বানিয়ে দেবেন। বলেন কি এখানকার কন্টেন্টগুলো যেন যে কোনো ইউজার তাদের কোডে না দিয়ে ক্লিক করে করে কন্টেন্টগুলো দিতে পারে। আপনি আপনার ওয়েবসাইটটাকে যখন আপনার যেটা বানাইছেন, থিম যেটা বা পেজ যেটা বানাবেন, সেটাকে আমি ওয়ার্ডপ্রেসে কনভার্ট করে দিলাম, প্রোগ্রামিং করে ওয়ার্ডপ্রেসের মতো করে কনভার্ট করে দিলাম, ব্যাস হয়ে গেল। এখন এই যে একটু ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো নাকি আপনি নিজে বা HTML দিয়ে বানাচ্ছেন বোঝার সুযোগ নাই। লুকিংটা আর কি, লুকিংটা শিখব, তো আমরা সেগুলো দেখবো। তো এখন ওয়ার্ডপ্রেসের এখানে কয়েকটা ইয়ে আছে, দুইটা অ্যাড্রেস আছে। একটা হলো wordpress.com নামে চলতেছে, হ্যাঁ wordpress.org নামে। ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য ওয়ার্ডপ্রেসের মূল সফটওয়্যারটা আপনি wordpress.org গিয়ে এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। ওয়ার্ডপ্রেস সফটওয়্যারটা আপনি মানে যদি কোনো ক্লায়েন্টের জন্য সাইট বানাতে চান তাহলে দুভাবে করতে পারেন। একটা হলো নেট থেকে এই ওয়ার্ডপ্রেস সফটওয়্যার ডাউনলোড করে নিয়ে নিজের লোকাল হোস্ট যেটা আমরা PHP করছি সেখানে আমরা ইনস্টল করব। এবার এখানে আমি কনফিগার করবো, চেঞ্জ করবো, যা যা করা দরকার সেটা করে নিব এক নম্বর। অথবা ক্লায়েন্ট যদি আপনাকে ডোমেইন হোস্টিং দিয়ে দেয় তাহলে cPanel এ ঢুকে ওখানে আপনি ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে নিতে পারেন এবং সেখানে আপনি কাস্টমাইজ করে ও ক্লায়েন্টের জন্য বানাতে পারেন। এক নম্বর। দুই নম্বর গেল আরেকটা বিষয় হলো মানে সবসময় যে কোডিংয়ে গিয়ে কাজ করতে হয় তা না। ওয়ার্ডপ্রেসের জন্য ফ্রিতে প্রচুর ট্যাম্পলেট পাওয়া যায়, অনেক সুন্দর সুন্দর প্রফেশনাল লুকিং ট্যাম্পলেট পাওয়া যায়, সেগুলো আমরা ডাউনলোড করে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ফিল আপ করতে পারি। ডাউনলোড করবো, আমরা ওয়ার্ডপ্রেসে সেট আপ দিব, সেখানে আমরা ক্লায়েন্ট যেভাবে বসে সেইভাবে আমরা একটু ম্যানেজ করে নিব। তাহলে আমার মানে ঘন্টা 2 ঘন্টার মধ্যে ক্লায়েন্টের ডিমান্ড ফিল আপ হয়ে যাবে অল্প সময়ের মধ্যে। বাজেট কম 2000 টাকা দিয়ে বলতে কোনো সমস্যা কি, 2000 টাকা নিয়ে নেন আপনি 1 ঘন্টার মধ্যে ক্লায়েন্টের জন্য একটা টিম ডাউনলোড করে তার কন্টেন্টগুলো জায়গা মতো বসিয়ে একটা ওয়েবসাইট বানিয়ে দিতে পারে 2000 টাকা। এই দেখেন না মাঝে মধ্যে অনেকে বলেন মা 2000 টাকা ওয়েবসাইট বানায়, 5000 টাকা দিয়ে ওয়েবসাইট বানায়, এগুলোভাবেই করে অথবা রেডি থাকে অথবা ওয়ার্ডপ্রেস দিয়ে ফ্রি থিম দিয়ে এরকম করে দেয়। হ্যাঁ, আপনি যদি অর্ডার দিয়ে সময় দিয়ে একটা খুবই আপনার চাহিদা মতো একটা ওয়েবসাইট বানাতে হয়, অনেক সময় সাপেক্ষ ব্যাপার, আপনারা ইতিমধ্যে সেটা বুঝতে পারছেন এবং সেটাতে অনেক মানে ক্রিয়েটিভিটি ব্যবহার করতে হয়, সময় লাগে, ডিজাইনে অনেক গ্রাফিক্স পার্ট দেখতে হয়, অনেক কাজ, পেমেন্ট কিছু এরকম নিতে এই ক্ষেত্রে। তো ওয়ার্ডপ্রেস যেটা বলছিলাম, ওয়ার্ডপ্রেস যে কোম্পানি, সেখানে ওদের থেকে যদি ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করতে চান তাহলে এখানে আসতে হবে কোথা থেকে, wordpress.org থেকে। আর ওয়ার্ডপ্রেস ওরা কী করছে, একটা ওয়েব টু সিস্টেম, মানে হলো ওদের ওখানে সাবডোমেন ব্যবহার করে ওয়ার্ডপ্রেস দিয়ে আপনি ওয়েবসাইট বানাতে পারেন। তখন আপনার অ্যাড্রেসটা হবে abc.wordpress.com সাবডোমেন, মানে তো ওই সাবডোমেন দিয়ে পুরো ওয়ার্ডপ্রেস ইন্টারফেস ব্যবহার করে একটা ওয়েবসাইট তৈরি হয়ে যেতে পারে। কিন্তু এক্ষেত্রে দুটো গুরুত্বপূর্ণ ফিচার থাকে না, এটা হলো প্লাগইনস বাইরে থেকে ইনস্টল করার, প্লাগইনস ইনস্টল করার ফিচারটা থাকে না, আর নতুন করে যে এক্সট্রা থিম, ওখানকার রেডিমেড কিছু থিম থাকে, থিম মানে ওই ডিজাইন থাকে, নতুন করে যে কিছু থিম আমি বাইরে থেকে ডাউনলোড করবো অথবা আমার বানানো থিম ব্যবহার করবো সেই স্কোপটা থাকে না। কথা বুঝছেন?
ওয়ার্ডপ্রেস যদি আপনি অ্যাডভান্স লেভেলে শিখতে চান, বিশেষ করে ওয়ার্ডপ্রেসের কোডিং স্ট্রাকচার এই সমস্ত বিষয়গুলো শিখতে চান, তাহলে এখানে আপনার জি এখানে সাপোর্টে গিয়ে ডকুমেন্টেশনে ক্লিক করলে পাবেন। এটা হলো codex.wordpress.org মেন পেজ। এখানে সরি এখানে পেয়ে যাবেন ধারাবাহিক টিউটোরিয়ালগুলো। What you most need to know about WordPress, learn how to use WordPress, একদম সিকুয়েন্সিয়ালি সব টিউটোরিয়াল দেওয়া আছে। আমরা যারা ওয়ার্ডপ্রেসে কাজ করি বা শিখছি এগুলো সবগুলো হলো মূল সোর্স, কিন্তু এটা যে যেখান থেকে শিখুন না কেন, যেটাই বলুন না কেন, মূল সোর্স কিন্তু এটা শেখার জন্য। কারণ যারা ওয়ার্ডপ্রেস কি নিজেদের বানানো, ওদের মতো ওদের বানানো একটা সফটওয়্যার, কিন্তু পপুলার হয়েছে কিন্তু আমাদের শিখতে হচ্ছে। মানুষজন ব্যবহার করে তাই আমাকে ব্যবহারের জন্য কাজ করতে হচ্ছে, তাই শিখতে হচ্ছে। কিন্তু এটা ইন্ডিভিজুয়াল বানানো, তো ওদের এটা কাজ করতে গেলে আমার ওদের সিস্টেমগুলো জানতে হবে, শিখতে হবে। আমি যদি একটা সিমেন্স বানাই ফেলি, আমি যদি একটা পপুলারিটি পেয়ে যাই, আমার বানানো প্রোগ্রামটা কেমনি ইউজ করতে হয় সেটা আপনারা শিখবেন, ঠিক না? এরকম তো এই সোর্সগুলো ওনারাই বলে দিছে কোনটা কোথায় গিয়ে কীভাবে ইউজ করতে হয়, সবগুলো ধারাবাহিকভাবে এখানে সিকুয়েন্সিয়ালি দেওয়া আছে। এটা হয়তো আপনারাও নিজেরাও এখানে না এসে কষ্ট করে বাসায় বসে বসে কি করতে পারতেন। এই সোর্সগুলো সময় লাগবে হয়তো অনেক। এটাই আমি ওয়ার্ডপ্রেসটা এখান থেকে ডাউনলোড করি, তারপর আমার নিজের কম্পিউটারে কীভাবে ইনস্টল করতে হয়, প্রথমে নিজের কম্পিউটারে কাজ করি, তারপর আমরা হোস্টিংয়ে করবো পরে, তো কীভাবে ডাউনলোড করতে হয় এবং এখানকার ফাংশনালিটিগুলো একটু দেখে নিই। আমি ডাউনলোড করি। এখন লেটেস্ট ভার্সনটা হচ্ছে 3.8.1। সময় লাগবে না? খুব সম্ভবত আমার এখানে থাকতে পারে। Tineket বাংলাদেশে কি হয়েছে? তিনটা প্রমাণ আছে, চারগুলো আউট গেছে। হ্যাঁ তিনগুলো পর তিনটা প্রমাণ আছে। এটা 4 হ্যাঁ, চতুর্থ বলে কি আউট গেছে? চতুর্থ বড় নিচে মারতে গেছে। হ্যাঁ, মারতে গেছে। না ঠিক আছে, আমি একটু এটাই খেলায় ভালো। অবশ্য ভালো লাগে ওরা নিচে কত? আচ্ছা এরা প্রথম খেলতেছে, মানে প্রথম এরা নামছে বাংলাদেশ। আরে বাবা রে, এই অবস্থায় করলে কেমন হবে? হ্যাঁ 100 না আসলে মুশফিক শাকি আছে না, ওরা ঠিক করতে পারে। সবাই মারে এখানে, সবাই মারে। টি20 খেলোয়াড় সবাই, কিন্তু টেস্ট খেলোয়াড় না আর কি। হ্যাঁ মারবে উরুস তো। এখন 1-1 নিচ্ছে, এগুলো কোনো মানে আছে? 3-4 12 13 14 নিল। কিন্তু এরা তো ভালো করতেছে হংকং। 3 উইকেট চলে গেছে, মানে কোনো কারণে অ্যাক্সিডেন্টলি যদি আজকে না জিতে তাহলে তো এদের গড়ে ঢোকাবে না আজকে। হ্যাঁ বাংলাদেশ তো অঘটন গঠন ঘটিয়ে এসেছি না, বুঝেন নাই? আচ্ছা আমার ডাউনলোড হয়ে গেছে, এটা আমরা এক্সট্রাক্ট করে নিলাম। এটা জিপ করা ছিল তো, এক্সট্রাক্ট করে নিয়ে
এই আমার ফোল্ডার, জি এটা আমি নামটা চেঞ্জ করে নিতে পারি। এটা ধরেন 7 না PM না দিয়ে 7 PM এর মধ্যে আচ্ছা থাক, ওয়ার্ডপ্রেসই থাক। আমি এটা আপনাদের ব্যাচের মধ্যে দিয়ে দিচ্ছি। STDocs এর মধ্যে 7 PM এর ভিতরে 7 PM নিউ মনে হয় আপনারা, হ্যাঁ এখানে আমি এটা দিয়ে দিলাম ওয়ার্ডপ্রেস। তাহলে আমার এই ওয়ার্ডপ্রেস এটা এই হলো মূলত ফাইলগুলো। এবার দেখেন না কীভাবে ইনস্টল করতে হয় সেটা আগে দেখে নেন। প্রথমে আমরা ওয়ার্ডপ্রেস ব্যবহার করার জন্য localhost/php/myadmin একটা ডাটাবেস ক্রিয়েট করবো। কারণ ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে গিয়ে অনেকগুলো ডেমো ডাটা আমার এখানে সেভ হয়ে যাবে, এই জন্য আমাকে আগে একটা ডাটাবেস বানাইতে হবে। ডাটাবেসটা বানিয়ে নিলাম 7 PM WP, আমাদের ডাটাবেসের নাম দেওয়া হলো। এবার আমরা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করি। সিকুয়েন্সিয়ালি বুঝতেছেন? localhost/7 PM neo/wordpress এটা হলো আপনাদের ফোল্ডারের লোকেশনটা। আবার বলতেছি কি ক্রিয়েট এ কনফিগারেশন ফাইল, মানে কি, মানে ডাটাবেসের নাম কি, ইউজার নেম কি, পাসওয়ার্ড কি, এগুলো দিতে হবে। লেটস গো দিয়ে আমরা এগুলো দিয়ে দিই। আমার ডাটাবেসের নাম দিয়েছিলাম কি 7 PM WP, এটা দিয়েছিলাম না। ইউজার নেম হলো ডাটাবেসের আমার বাই ডিফল্ট আকারে কি বলেন না রোড, পাসওয়ার্ড তো থাকে না সাধারণত, নাই, আর এগুলো থাকুক। এটা হলো ডাটাবেসের লোকাল হোস্ট, এটা ফিস থাকবে। আর টেবলের প্রতিটা টেবল নাম হবে অটোমেটিক্যালি, কতগুলো টেবল ক্রিয়েট হয়ে যাবে। আর সেই টেবলের শুরু থেকে কী নাম থাকবে, WP থাকবে, যে কোনো কিছু দিতে পারেন। তবে একটা বলে দিই, আপনি যখন ডোমেন হোস্টিংয়ে কাজ করবেন, মেইন ডোমেনে কাজ করবেন বা অরিজিনাল কোনো সাইট বানাবেন, তখন এটা চেঞ্জ করে দেবেন সিকিউরিটির জন্য, যেন হ্যাক ট্যাক না হয় আর কি, এটা চেঞ্জ করে দিতে হয়। আচ্ছা থাক, আমি সাবমিট দিয়ে দিলাম। কোনটা? এক্সামটা? তাই নাকি? ল্যাপটপ না ডেস্কটপ? ল্যাপটপ আর ডেস্কটপ। এখন আমি না দেখে তো কিছু বলা যাচ্ছে না, এটা দেখলে বুঝতে পারবো কীভাবে করা যায়, কী সমস্যা, হিট দেখলে বুঝতে পারবো। আসেন আবার এখানে চালাইছিলাম ওই দিন, খবর দিচ্ছে বন্ধ করে রাখছি। হ্যাঁ, এখানে নাম দিয়ে দিই আমরা, ধরেন আমাদের এটা হলো ওয়ার্ডপ্রেস ট্রেনিং দিলাম, টাইটেল দিলাম ওয়ার্ডপ্রেস ট্রেনিং। আর ইউজার নেম হলো আমার ওই অ্যাডমিনের লগ ইনের জন্য, এখানে তো আমার অ্যাডমিন প্যানেল হবে, সেই অ্যাডমিন প্যানেলের লগ ইনের জন্য ইউজার নেম দিলাম অ্যাডমিন, আর পাসওয়ার্ড দিলাম 1 2 3 4, আবার কনফার্মেশন পাসওয়ার্ড দিলাম 1 2 3 4। আর একটা ইমেল দিতে বসে, ইমেল একটা দিয়ে দিলাম, ধরেন একটা ইমেল দিলেই হয়। দেন ইনস্টল। তাহলে এগুলো আমার অ্যাডমিন প্যানেলের ইনফরমেশন, ব্যাস হয়ে গেল। আবার লগ ইন, আবার কী হলো একটু দেখে নেন না আপনি, localhost/7 PM neo/wordpress। এখন দেখেন ইনস্টল হয়ে গেছে। আগে ইনস্টল করার জন্য বলতো, এখন আর ইনস্টল করার জন্য বলবে না, সরাসরি ওয়ার্ডপ্রেস ওপেন হয়ে গেছে। আমরা টাইটেল দিয়েছিলাম ওয়ার্ডপ্রেস ট্রেনিং, সেভাবে চলে আসছে। আবার অ্যাডমিনে যদি যেতে চান তাহলে অ্যাডমিন প্যানেল চলে আসছে। আচ্ছা, এটা বাদই দেন, তাহলে আমার ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে, সেটা আমরা এভাবে খুলে দেখতে পাচ্ছি। এটা হলো ওয়ার্ডপ্রেস ইন্টারফেস। এবার আসেন, আপনি যদি ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলে যেতে চান তাহলে দিতে হবে স্ল্যাশ দিয়ে WP-admin, এইভাবে আপনি অ্যাডমিন প্যানেলে যেতে পারেন। তাহলে অ্যাডমিন প্যানেল আসবে, ইউজার নেম পাসওয়ার্ড দিতে হবে। আমি ইউজার নেম পাসওয়ার্ড দিয়েছিলাম অ্যাডমিন, আর পাসওয়ার্ড দিয়েছিলাম 1 2 3 4। লগ ইন করলাম, কি দিয়েছিলাম, আচ্ছা ঠিক আছে। 8 ওভারে মাত্র 66 রান, এটা বলছে 4 তার মাত্র দেখা যাচ্ছে, দুইটাই সেট মারছে। এক ওভারে 2টা করে সেট মারলে হয়ে যায় আসলে, 1টা 2টা ছক্কা। আচ্ছা দেখ, তো এইভাবে আমরা অ্যাডমিনে চলে আসলাম। এখন যা জানলাম কীভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে আর কীভাবে ওয়ার্ডপ্রেসের অ্যাডমিনে আসতে হবে, এতটুকু জানলাম শুধুমাত্র, আর কিছু করি নাই। একটু ক্লিয়ার? নেক্সট,
এটা অ্যাডমিন প্যানেল, এই ওয়ার্ডপ্রেসের ওটার এই যে এখানে ফ্রন্ট প্যানেলটা পুরোপুরি কন্ট্রোল করতে পারবেন এই অ্যাডমিন প্যানেল থেকে পুরোপুরি। আমি প্রথমে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের কাজগুলো দেখিয়ে দিই, কীভাবে ফাংশনালিটিগুলো পরিচয় করাই দিই, এরপর আমরা আস্তে আস্তে করে দিকে যাবো। প্রথমে আমি এখানে যে ডিজাইনটা আছে সেটা চেঞ্জ করে নিই, এগুলোকে থিম বলা হয় আর কি। এই অ্যাপিয়ারেন্সে এসে থিমে যাবেন, এই এখানে লুকিংগুলো দেখা যাচ্ছে বর্তমানে এই থিমটা বা এই ডিজাইনটা আছে, এই টেমপ্লেটটা আছে। আমরা এখানে আরও অনেকগুলো টেমপ্লেট দেখতে পাচ্ছি, যে কোনটা দিতে পারেন। অথবা আমরা অ্যাড নিউতে গিয়ে এখানে ফিচারে কী কী আছে দেখি, বা নিউজ কী আছে দেখি, বিভিন্ন ধরনের টেমপ্লেটগুলো দেখা যাবে এখান থেকে। আচ্ছা আসুক, আচ্ছা অনেকগুলো আসতেছে, আমরা এই তিনটা নিয়ে নিই। ইনস্টল নাও দিলে হয়ে যাবে। এগুলো প্রত্যেক আসতে জানেন, এগুলো নেট থেকে অনলাইন থেকে মানে চার্জ করে নিয়ে আসছে আর কি। ওয়ার্ডপ্রেসের ডিফল্ট কতগুলো থিম। আমি যখন এটা ইনস্টল দিলাম তখন নেট থেকে আগে ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হওয়ার পরে ওই বলতেছি কি ম্যাক্সিমাম এক্সিকিউশন টাইম এত এরর 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 প্লাস, তাইলে হয় নাই, আমাকে আবার যেতে হবে ম্যাক্সিমাম এক্সিকিউশন টাইম। হ্যাঁ হ্যাঁ এটা আমার নেট ডাউনলোড স্পিড কম, ওখানে প্রোগ্রাম করা থাকে, মানে এটা সর্বোচ্চ এত মিনিটের মধ্যে ডাউনলোড হয়ে যেতে হবে, না হলে তখন এই জন্য প্রোগ্রাম দেখায়। ম্যাক্সিমাম 30 সেকেন্ডস। তাহলে আমি একটা কাজ করি, এটা আমি দেখেন এভাবে ইনস্টল হয়ে যাওয়ার কথা ছিল। এটা হচ্ছে আবার দেখি আমি, এটা আমি ডিটেলসে যাই। এই হলো প্রিভিউটা দেখে নিই। আচ্ছা একটা কাজ করি, এই থিমের নাম হচ্ছে এটা। আমি একটা সহজ থেকে ইনস্টল করে দেখাই দিই, তারপরে আমি এটাও ইনস্টল করে দেখাবো। ধরেন আমি এটা ইনস্টল করতে যাচ্ছি, এটা তো ইনস্টল আছে অলরেডি। থিমে আবার যাই, ধরেন এটা ইনস্টল করতে যাচ্ছি, অ্যাক্টিভেট দিলাম, অ্যাক্টিভেট হয়ে গেছে। এবার আপনি আউটপুটে গিয়ে দেখেন, এই রিফ্রেশ দিয়ে দেখেন। তাহলে এইভাবে যে কোনো থিম আপনি যেগুলো আপনার ওখানে ইনস্টল করা আছে জাস্ট ওখানে অ্যাক্টিভেটের মাধ্যমে ইনস্টল করে ফেলতে পারেন, অ্যাক্টিভেট করে ফেলতে পারেন, যেমন অ্যাক্টিভেট হয়ে গেছে। কিন্তু আমি যেটা বললাম একটু আগে, যেটা আমরা চাইছিলাম অনেক সুন্দর লাগলো, সেটা আমি পাই নাই, বা ডাউনলোড হতে সময় লাগতেছে, সেটার জন্য আমাদের নিচ্ছে না। তো আমি সেটা WP থিম আমি ওই গুগল থেকে সার্চ করে ম্যানুয়ালি ইনস্টল করি, ডাউনলোড করি। দেখেন ম্যানুয়ালি ডাউনলোড করলে কীভাবে কাজ করবেন। ম্যানুয়ালি ডাউনলোড করলাম, এই হলো এই আমার থিমটা, এইটা আমি এই ডাউনলোড দিলাম। এখানে তো আর এক্সিকিউশন টাইম সমস্যা হবে না, কারণ এটা আমি ডিরেক্টলি ডাউনলোড করতেছি। একটু ওয়েট করেন, ভালো তো মারতেছে, খারাপ তো না। ওরা 10 ওভারে 150 রানের উপরে পার করে দিলে পারবে না। আমরা কি জানতাম 3 উইকেট চলে যাবে তাড়াতাড়ি? না এটা ঠিক আছে, 5 উইকেট দিলেও সমস্যা নেই।
না কোটি গেলে আপনি গেলে স্লোগান দাও পরে বাদে মারবে কালো 15 ওভারের ভিতরে 180 রান নিয়ে সব উইকেট চলে যাক না, সমস্যা কি? কি বল করে ইঞ্জিনিয়ার রাজীব ভাই, রিসিভ করেন। হ্যাঁ শোনেন, এটা এইখানে আমার এটা আমার হলো, এটা আমি এক্সট্রাক্ট করে নিলাম, এক্সট্রাক্ট করে নিলাম, এই আমার ফোল্ডার। দেখেন এটা আমি দুভাবে আমার ওখানে ইনস্টল করতে পারি, এই থিমটা খেয়াল করেন, আমার দুভাবে করা যায়। প্রথম বিষয় হলো এখান থেকে মিন থেকে অ্যাড নিউতে যাব, এই আপলোড অপশন আছে না, আপলোডে যাব, চুজ ফাইলে যাওয়ার পর ওই থিমটা কোন জায়গায় আছে, ডেস্কটপে আছে, ডেস্কটপে যাওয়ার পরে ওটা দেখিয়ে দিব। এই এবার ওপেন দিব, দেন ইনস্টল নিউ নাও দিলে হয়ে যাবে। জিপ ফাইলটা এক্স্যাক্টলি জিপ ফাইলটা, এটা একটা প্রসিডিউর। আরেকটা আরো ইজি প্রসিডিউর হলো ওই যে ফাইলটা থিমের নামে যে ফাইলটা কপি করে, মানে ফাইল আছে তার বাইরের ফোল্ডারটা, কিন্তু এর আগে একটা ফোল্ডার আছে ওঠে না, বুঝেন নাই? আমি যখন এটা স্টার্ট করলাম এই ফোল্ডারটা আসছে, তার ভিতরে আবার ফোল্ডার, তার ভিতরে আবার ফাইলগুলা, আমার ওই ফোল্ডারের ভিতরে ওর তো ফোল্ডার দরকার নাই, ফাইলের যেখানে মনে হয় এক্স্যাক্টলি ফাইলগুলো আছে ওই ফোল্ডারটাই নিলাম। তো রাখবো কোন জায়গায় রাখবেন দেখেন, এটা আমি ওই আপলোড ডাউনলোড না করে সরাসরি আমি রেখে দিচ্ছি জায়গা মতো। এই ওয়ার্ডপ্রেসের আমার এটা হলো মূল, এখানে যাবো WP কন্টেন্টের মধ্যে, কোথায় যাবেন? কন্টেন্টের মধ্যে, তারপরে যাবেন থিমের মধ্যে, এখানে পেস্ট করে দিবেন, শেষ হয়ে গেছে। ওই যে আপনি ম্যানুয়ালি যে ফোল্ডারটা আপলোড করলে যে এখানে চলে আসবে, মানে আমি যে কপি করে পেস্ট করে দিই যা হতো, ওইখান থেকে আপলোড করলে ঘুরে ফিরে এখানে আসবে, এটাই। তাহলে এখন আমি যখন থিমে যাব দেখবেন ওটা এখানে চলে এসছে, লিস্টের মধ্যে চলে এসছে। এই যে দেখছেন, এটা আগে ছিল না আমাদের এখানে, এখন ইনস্টলের মধ্যে চলে এসছে। এটা যদি আমি আমার এখানে অ্যাপ্লাই করতে চাই তাহলে অ্যাক্টিভেট দেন, হয়ে গেছে অ্যাক্টিভেট। এবার আমরা রিফ্রেশ দিলে তার আউটপুটটা পাবো, চলে এসছে আউটপুটটা আমরা পেয়ে গেছি, সুন্দর একটা থিম। হ্যাঁ কোথায় এটা? ও কালো কালার দিয়ে বানাইছে, হ্যাঁ আচ্ছা আচ্ছা। তাহলে আপনার প্রথমে বুঝে নিলেন কীভাবে ইনস্টল করতে হয়, এরপরে বুঝে নিলেন কীভাবে আমরা থিমগুলো ব্যবহার করতে পারি, বাইক থেকে হোক অথবা আমার এখান থেকে হোক। এটা ক্লিয়ার? এরপর আসেন আমরা এখানে বিভিন্ন ধরনের অপারেশনগুলো দেখে নিই, কীভাবে এখানে কাজ করতে হয় সেই বিষয়গুলো দেখে নিই। প্রথমে দেখব কীভাবে পোস্ট করতে হয়। আপনারা এখানে কে কে এই বেসিক অপারেশনগুলো পারেন একটু বলবেন? পারেন? আপনি পারেন, আপনি পারেন, আপনি পারেন, আপনি তো পারেন, আপনি একটু লেট করছেন আজকে, আপনি পারেন? পারেন আপনি? আপনারা কেউ পারেন না? আচ্ছা, এতটুকু তো ক্লিয়ার হবে নাকি? আচ্ছা, এখন আমরা এখানে কীভাবে পোস্ট করতে হয়, এই যে পোস্ট মানে এগুলো তো স্লাইড শো হবে, আমি যে পোস্ট টোস্ট করি সেগুলো এই জায়গায় চলে আসবে আর কি। এইখানে এই যে কন্টেন্টগুলো কীভাবে পোস্ট হবে, এই যে আপনি 99 কী বলা হয় ট্যাগ টিউজ বলেন, এখানে পোস্ট করে না, সেই পোস্টগুলো করতে হয় কীভাবে সেটা দেখে নেন। এখানে পোস্টে যাবেন, অ্যাড নিউতে যাব। আচ্ছা, বর্তমানে কী কী পোস্ট আছে একটু দেখে নিই আগে। অল পোস্টে ক্লিক করার পরে এখানে একটা ডেমো পোস্ট, তাহলে এগুলো কি পোস্ট, যে লেখাগুলো ডেমো রয়ে গেছে, আচ্ছা পরে দেখা যাবে এগুলো। আমি আগে একটা অ্যাড নিউ দিয়ে নতুন একটা পোস্ট করি,
হ্যাঁ আরেকটা উইকেট গেছে কে গেছে? হায় রে সাকিব হইলো তো আবার কাজটা 34 রান। এদের মধ্যে এদের কাছে তো ধরা খাচ্ছে, গুরুত্ব দেয় না, একদম গুরুত্ব দেয় না এদের। হ্যাঁ না তোমার অনেক কিছু 100 বেশি আমার ভালো স্কোর ঠিক আছে অনেক কিছু 200 ভালো স্কোর না ডিফারেন্স হয় না অনেক পেছে তো 326 ওভার স্কোর নাই। হ্যাঁ তারপরে ধরেন এত পরিবর্তন এই খেলা দেখতে হচ্ছে দেন আমি একটা ভুল দিয়ে পাবলিশ দিলাম। ওকে এবার আমরা ফ্রন্ট প্যানেলে গিয়ে রিফ্রেশ দিয়ে দেখি পোস্টটা কোথায় আসলো সেটা বুঝতে পারবো। ওয়েলকাম হেডিং টেডিং কোথায় আসলো? এইখানে এই এরিয়ায় ওয়েলকাম পোস্ট, সেখানে এই কন্টেন্টগুলা চলে আসছে। জি জি যে মেইল বলে না যাই বলেন এইভাবে আমরা পোস্টটা করব। আবার একটা পোস্ট করে দেখাই। অ্যাড নিও এবার এখানে ফাংশনালিটিগুলো দেখেন, এখানে অনেক ধরনের ফাংশনালিটি আছে, একটু পরে আসবে সেগুলো নিয়ে। আমি একটা আবার একটা ইমেজ দিই, ফিচার ইমেজ। প্রথম আলো ওপেন করলে দেখবেন ওই অনলাইনটা ছোটো করে একটা ইমেজ থাকে, ক্লিক করলে নিউজের সাথে বড় করে দেখায়। ওই ছোটো করে যেটা থাকে সেটাকে বলা হয় ফিচার ইমেজ। তো ইমেজটা নেট কম্পিউটার থেকে আপলোড করে নিই, কোন জায়গা থেকে নিব, এখান থেকে একটা ইমেজ দেখে নিই। আমার পিছি যারা নেবেন এখানে এগুলো পরে আসবো, পরে বলবো। ইমেজটা অ্যাড হয়ে গেল, পাবলিশ, রিফ্রেশ, চলে আসছে সিকুয়েন্সিয়ালি চলে আসছে। ইমেজটা শো করে নাই, সেটা অন্য কোনো কারণ আছে। আমি যখন সেকেন্ড পোস্টে যাব মানে বিস্তারিত ক্লিক করবো তখন পোস্টটা স্পেশালি চলে আসছে পোস্টটা, শুধু পোস্টটা ওপেন হয়ে গেছে। আর এখানে সবগুলো পোস্ট সিকুয়েন্সিয়ালি উপরে নিচে দেখাচ্ছে। আর যখন আমি কোনো একটা পোস্ট স্পেশালি দেখতে যাচ্ছি তখন আমি যখন পোস্টের শিরোনামের মধ্যে ক্লিক দিব তখন শুধু ওই পোস্টটা খুলে যাবে। পিডিএফ আকারে কমেন্ট সহ দেখাচ্ছে, আপনি চাইলে কমেন্টস করার স্কোপ আছে এখানে। এতটুকু বোঝা গেল কীভাবে পোস্ট করতে হয়। আচ্ছা এবার আসুন পেজের ব্যাপারে। ওপরে এখানে মেনু, এই যে মেনু এখানে বলে দিচ্ছে সিলেক্ট এ মেনু টু অ্যাপিয়ার হিয়ার ইন ড্যাশবোর্ড। আচ্ছা এই মেনুগুলো বানাতে হয় হলো মূলত এই পেজ থেকে। পেজ মানে মেনু, উপরে মেনুগুলো আমরা ড্রপ ডাউন মেনু বানাইছি না, সেই মেনুগুলো এখান থেকে। অ্যাড নিয়ে গেলাম। এবার এখানে আমরা দিয়ে দিলাম ধরেন অ্যাবাউট লিখে দিলাম, দিস ইজ অ্যাবাউট পেজ। আচ্ছা দেখেন আবার এখানে আমরা সরাসরি পাবলিশ দিয়ে দিলাম। এবার একটা পোস্ট করি, কন্ট্যাক্ট দিস ইজ কন্ট্যাক্ট পেজ। আর অবশ্যই ডিজাইনও আছে, অবশ্যই বিভিন্ন ধরনের ডিজাইন দেখা যাচ্ছে। দেখ কন্ট্যাক্টে পেজের সাইড বাড়িয়ে দিলাম, এখানে ডিজাইন আর কি, এটা আমি পরে বলবো একটু পরে। আরেকটা পেজ বানাই কোর্স নামে, এখানে কিছু লিখলাম না, সরাসরি কিছু লিখলাম না।
তারপরে একটা বানালাম, নাম দিলাম হলো ওয়েব। আরেকটা গেল বা এ মুশফিক গেলে খেলা খাইয়ে দিয়ে হবে বললাম তো আবার ওয়েব বড় নাকি? এবার আসেন, আমি একটু আগে কোর্সেস নামে একটা পেজ বানালাম, বাট ওখানে কোনো কন্টেন্ট দিই নাই। আমি যেহেতু এটা মেনু বানাবো, কোর্সেস নামে একটা মেনু থাকবে, মাউস নিয়ে গেলে নিচে চলে আসবে, সেখানে ওয়েব, এসইও, ওয়ার্ডপ্রেস এরকম অপশন থাকবে। তা আমি এটা তার অধীনে, কার অধীনে? কোর্সের অধীনে। কোর্স হবে প্যারেন্ট, ওয়েব হবে সাইড, তাই না? এই এখান থেকে এটি করে দিচ্ছি। প্যারেন্টে কার রাখলাম? কোর্সের পাবলিশ, এটা কোর্সের অধীনে হবে তখন। আবার যাই, এবার দিলাম ওয়ার্ডপ্রেস। দেখ সমস্যা নেই। এইভাবে আমি দিয়ে দিলাম, কিন্তু আমার এখানে আদৌ আসছে কিনা সেটা একটু দেখে নিই। আমি দিলাম, বাট আসছে কিনা? আসার কথা, মানে লজিক্যালি আসার কথা, আসে নাই। লজিক্যালি আসার কথা, বাট আসার জন্য করছি, আসে নাই। কারণ এর আগে কিছু কাজ করতে হবে। আমি কাজ সেরে বলছি, কিন্তু আনার জন্য কিছু কাজ করতে হবে ওখানে, এই জায়গায় ডিসপ্লে করে দেখানোর জন্য কি করতে হবে সেটা দেখেন। আবার অ্যাপিয়ারেন্স আসবো, অ্যাপিয়ারেন্সে মেনু নামে একটা অপশন আছে, কেন আসবে অ্যাপিয়ারেন্স এসে মেনু আসলাম। প্রথমে আমার একটা মেনু বানাতে হবে, মেনুর নাম এখানে নাম দিতে হবে, মেনু নামে নাম দিলাম টপ মেনু। ক্রিয়েট মেনু ক্রিয়েট করতে হবে, একটা মেনু ক্রিয়েট করলাম, শেষ। আবার ম্যানেজ লোকেশন আসেন, মেনুটা কোন জায়গায় হবে? এখানে এই টেমপ্লেট যেটা ইউজ করতেছি সেখানে এক জায়গায় একটা মাত্র মেনু দেওয়ার অপশন আছে। তো আমি সেখানে এই আমার যেটা বানালাম টপ মেনু, সেটা প্রাইমারি মেনু, মানে একটা টেমপ্লেটে বিভিন্ন জায়গায় মেনু থাকে, এখানে একটা মেনু, এখানে একটা মেনু, কিন্তু এই টেমপ্লেটে একটা মাত্র মেনু দেওয়ার ঘর আছে। সেটা বুঝলাম কি হবে? সেটা এখানে একটা মাত্র অপশন আছে, আর সেখানে আমি যেটা বানালাম সেটা অ্যাড করে দিলাম, সেভ দিয়ে দিলাম। এটা আমি বানালাম, সেটা এখানে এই জায়গায় আমরা অ্যাড করে দিলাম। মানে এই মেনুর অধীনে যা কিছু রাখবো সেটা যেন এই জায়গায় দেখায়। এই জায়গা মানে কোনটা? এই জায়গা মানে এইটা। আচ্ছা, হ্যাঁ শেষ। এবার এডিট মেনুতে আসি, এবার আসি সেখানে কি কি আইটেম রাখবো অলরেডি। আচ্ছা, এটা আমি মুছে দিই, আমি সিকুয়েন্সিয়ালি দেখাই। ধরে নিলাম এখানে কিছু নাই, রেডিমেড কিছু চলে আসছে, আপনি ধরে নেন এখানে কিছু নেই। হ্যাঁ, ওই পরশুদিন একটা মেয়ে রেজিস্ট্রেশন করছিল, ওনাকে একটু জানাই দেন সকাল 10টায় ক্লাসে। হ্যাঁ, ভুল বলতেছে। আচ্ছা, আসলে দেখা যাবে। আচ্ছা, তাহলে আমি এই মেনুর অধীনে এখন কিছু নাই। আমি ওখানে যে কতগুলো বানাইছিলাম না, পেজ বানাইছিলাম না, সেই পেজগুলো এখানে দেখাচ্ছে। এই যে পেজগুলো এখানে দেখাচ্ছে। আমি আছে আমার এই পেজগুলা এই যেগুলো বানালাম আর কি, সেগুলো অ্যাড দিলাম, অ্যাড টু মেনু, সেগুলো এখানে অ্যাড হয়ে গেছে। কিন্তু আমার সবগুলো সমান হয়ে গেছে। আমি হচ্ছে কোর্সের অধীনে হবে ওয়েব এবং ওয়ার্ডপ্রেস। তাহলে একটু টেনে জেনে দেখি, একটু টেনে জেনে দেখি, ব্যাস সেভ দিয়ে দিলাম। কি এবার আপনি আমাদের ইয়েটা দেখে নেন, চলে আসছে হোম, অ্যাবাউট, কোর্স, কন্ট্যাক্ট, এই যে চলে আসছে। টেনে দিচ্ছি দিয়ে এই জন্য চলে এসছে। আচ্ছা, গেল। তাহলে আমরা মেনুটা বানালাম। আচ্ছা, আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে মেনুগুলো। যেমন আপনি এখানে পোস্ট করলেন, আপনি ট্যাগ টিউনসে গিয়ে দেখবেন। ধরুন আমি একটু দেখিয়ে আসি,
patreons.com.bd। এখানে দেখেন এই যে এগুলো হলো সব ক্যাটাগরি, বিভাগ বা ক্যাটাগরি। এখন যদি আইপডে ক্লিক করি, আইপড ক্যাটাগরিতে যে কটা পোস্ট এখানে করা হয়েছে সব চলে আসবে। এখানে দেখেন না এই পোস্টটা কোন ক্যাটাগরির, অ্যান্ড্রয়েড ক্যাটাগরি, এই পোস্টটা কোন ক্যাটাগরির, ইন্টারনেট ক্যাটাগরি। এভাবে আমরা ক্যাটাগরিগুলো বানাতে পারি, যে ক্যাটাগরিগুলোর অধীনে পোস্টগুলো থাকবে। এই জন্য আমরা প্রথমে ক্যাটাগরি বানাই। এই যে পোস্টের মধ্যে ক্যাটাগরি অপশনটা দেওয়া আছে। ক্যাটাগরি কি হবে, ধরুন আমি এসইও দিলাম, অ্যাড ক্যাটাগরি দিলাম, হয়ে গেছে। আর নাম দিলাম হলো ওয়েব। দিলাম ওয়েব, পিএইচপি দিলাম, পিএইচপিটা হবে ওয়েবের অধীনে। তাহলে প্যারেন্টের মধ্যে আমাকে ওয়েবটা সিলেক্ট করতে হবে আগের মতো। এবার ধরেন ওয়ার্ডপ্রেস দিলাম, ওয়ার্ডপ্রেসটা হবে তাও ওয়েবের অধীনে। ওকে, তাহলে এভাবে আমরা এখন যদি আপনি মনে করেন আমি ওখানে একটা পোস্ট করতে যাচ্ছি, নাম দিলাম ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট। সেটা কোন ক্যাটাগরির অধীনে হবে, এই ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। আমি আছি ওয়েবে ওয়ার্ডপ্রেস ক্যাটাগরিতে হবে, ওয়েবে ওয়ার্ডপ্রেস ক্যাটাগরিতে। এভাবে আমি পাবলিশ, সরি গেট আটটা গেছে। বুঝলো, আসেন আবার। তাহলে আমি এখানে ক্যাটাগরি অপশনে যাই, দেখি আমার এখানে কয়টা ক্যাটাগরি হলো। দেখেন এই ক্যাটাগরিগুলো হলো, আমি ওয়ার্ডপ্রেস ক্যাটাগরি, এগুলো ক্যাটাগরি হলো। আর আমি পোস্টে যা দেখি, অল পোস্টে যা দেখি, আমার এই পোস্টটা কোনো ক্যাটাগরি ছাড়া এটা ওয়ার্ডপ্রেস ক্যাটাগরিতে রাখা হয়েছে। এবার আপনি মেনুতে আসেন, মেনুতে এসে দেখবেন মেনুর মধ্যে আইটেমগুলো যেভাবে পেজ থেকে অ্যাড করছি না, ওই ক্যাটাগরি থেকেও মেনু আইটেম অ্যাড করা যায়। এখানে ক্যাটাগরি অপশন দেখলে বুঝবেন। এই যে আমার অনেকগুলো ক্যাটাগরি বানালাম, এই যে ভিউ অল দিলে সব পাবেন। আপনি যদি মনে করেন যে এটা এইগুলো আমি এখানে নিয়ে আসবো, একটু মেরে দেন, চলে আসছে। এবার আমি ওয়েবের অধীনে এইভাবে রাখবো, পিএইচপি রাখবো, ওয়ার্ডপ্রেস রাখবো, একইভাবে রাখলাম এবং সেভ দিলাম। দেখবেন ওগুলো আমার মেনু আইটেমের মধ্যে অ্যাড হয়ে গেছে। তাহলে আমি যেটা বোঝাতে চাচ্ছি, শুধু যে মানে ক্যাটাগরি থেকে পোস্ট থেকে আনাদের চায় না, আমরা এভাবে ক্যাটাগরি থেকেও আনতে পারি। বোঝা গেল? এটা গেল। আরেকটা আছে, এমনি নর্মালি লিঙ্ক থেকেও আনা যাবে। এই যে লিঙ্কে ক্লিক করে আপনি যদি মনে করেন যে আমি গুগল দিলাম, গুগল, এখানে আপনি google.com অ্যাড টু মেনু, তাহলে সেটাও আসবে। তাহলে এক্সটার্নাল লিঙ্কও আপনি চাইলে এভাবে অ্যাড করতে পারেন। এই তিনভাবে মেনু আইটেম অ্যাড করা যাবে। যাক 100 পড়েছে, কত ওভারে, 13 ওভারে। এই গুগল দেখেন, এইভাবে আমরা মেনু আইটেমগুলো বানানো যাবে। এটা বুঝছেন তো নাকি? এখন দেখেন আমি যদি ওয়েবে যাই, ওয়েব পেজে ক্লিক করি, তাহলে পোস্ট খুলবে, ওয়েব ক্যাটাগরি পোস্টটা করতেছে। কিন্তু এখানে ক্লিক করলে এগুলো তো পেজ, এগুলো পেজ খুলবে। এই পোস্ট বুঝলেন, পেজ বা মেনু বুঝলেন, এটা ক্লিয়ার। এবার আসেন
উইজেট নিয়ে। একটু আগে যে আপনার টেকটুলস দেখছিলাম, টেকটুলসের মধ্যে পাশে যেভাবে বিভাগগুলো দেওয়া আছে, আমিও যাচ্ছি আমার ওয়েবসাইটে এই পাশে ক্যাটাগরিগুলো দেখাবে, এই জায়গায় করে ক্যাটাগরিগুলো দেখাবে, বিভিন্ন কিছু দেখাবে এই জায়গায়। অর্থাৎ আমি আবার বলি, মেনুগুলো এখানে দেখাবে, আমার পোস্টগুলো এখানে দেখাবে, কিন্তু পোস্টের বাইরে আদার্স কিছু যদি আমি করতে চাই, পাশে রাখতে চাই, ঘুরি রাখবো, একটা কয়টা বাজে সেটা রাখবো, বিভিন্ন ধরনের উইজেট বলা হয় ওটাকে। সেই উইজেটগুলো রাখতে যাচ্ছি, সেটা আমার সাইড বারে, এরকম সাইড বারে রাখবো। কী রাখতে পারি সেটা আমরা এখান থেকে, এখানে উইজেটস নামে একটা অপশন আছে, এই এখানে দেখছি সাইড বার একটা ফুটার লেফট সাইড বার, ফুটার সেন্টার সাইড বার, ফুটার রাইট সাইড বার। তার মানে হলো ফুটারে এই সাইড বার হলো এই পাশেরটা, আর ফুটারে লেফট সেন্টার রাইট, এই হলো ফুটারের জন্য। এই তিনটা এভাবেই বানানো হয়েছে যে একটা সাইড বার থাকবে, এখানে নিচে তিনটা উইজেট এরিয়া থাকবে, এগুলো সবগুলো উইজেট। তো আমার এখানে বর্তমানে কি কি আছে একটু দেখিনি আমরা সাইড বারের মধ্যে। একটা সার্চ বক্স আছে, সেখানে রিসেন্ট পোস্ট আছে, সেখানে রিসেন্ট কমেন্টস আছে, ক্যাটাগরি আছে, মেটা আছে। আমি কিছু বাদ দিব, কিছু রাখবো, এরকম আরেকটা গেছে ঘটনা কি এইগুলো কি হলো। ফরহাদ রেজার আজকে হালতে ভালো হবে, একটা বাংলাদেশে বেশি উঠে গেছে পরে। আজকে সম্ভবত এটা এক্সপেরিমেন্ট করতে চাইছিল, মানে বেশি অ্যাটাক করতে চাইছিল, এক্সপেরিমেন্ট করতে গিয়ে ধরা গেছে। আচ্ছা বলতে এক্সপেরিমেন্ট করতে গিয়ে ধরা গেছে, না না কোয়ালিফাই চলে হয়ে গেছে। হ্যাঁ কি হবে বলছে নেটওয়ার্ক বেশি না বাংলাদেশে, নেটওয়ার্ক থেকে তাই হয়ে গেছে নাকি? হ্যাঁ ওই এই জন্য তো মাথা নাড়ানাড়ি করতেছে। হ্যাঁ দেখেন আমি টেনে দিকে ছেড়ে দিচ্ছি, তাহলে এবার দেখেন না রিফ্রেশ দিয়ে দেখি। তার মানে এক্সট্রা করতে হবে, এটা কোনো কথা লজ্জাজনক। এবার আমি কিছু অ্যাড করতে চাইলে কি অ্যাড করতে পারবেন সেগুলো সব এখানে লিস্ট দেওয়া আছে, কি অ্যাড করবেন অনেক আছে। ধরেন আমি যাচ্ছি ক্যালেন্ডার অ্যাড করবো, ক্যালেন্ডার টান দিয়ে এখানে ছেড়ে দেন, সেভ দেন। আপনার ওয়েবসাইটে এবার ক্যালেন্ডার অ্যাড হয়ে যাবে। আপনি যদি এর বাইরে মানে সাথে গিয়ে আচ্ছা সাথে গেট মানে কখন সাথে গেটেছি? আচ্ছা এখন হ্যাঁ আচ্ছা এটা কোনো খেলা খেলতো বলেন আপনি 100 রানের মধ্যে, এটা রেকর্ড না এখন? না এখানে 8টা গেছে তো, এটা ওঠে না যে 8টা গেছে এখানে। এই দেখেন একবার দুইবার তিনবার 4 উইকেট। লজ্জা হওয়া দরকার। আচ্ছা এই খেলার পর যদি আবার কমে যায়, বেশি কমে যায়, হ্যাঁ দেখেন আপনি যে বললেন চলে গেছে এই রান রেট, এই খেলার পরে যদি কমে যায়, কারণ নেপাল দিচ্ছে 8টা ম্যাচ থেকে, আফগানিস্তান গিয়ে না গাতে দিচ্ছে। কারণ বোলিং এর উপর 100% নিশ্চয়তা রাখা যায় না, ব্যাটিং এর উপর নিশ্চয়তা রাখা যায় না। কি যে খেলে বাংলাদেশ, হংকং থেকে না আচ্ছা তাহলে ক্যালেন্ডারটা দিলাম। এখানে এইরকম অনেকগুলো অপশন আছে, তবে টেক্সট নামে একটা অপশন আছে। আপনি এমন কিছু দিতে যাচ্ছেন, এখানে আনতে যাচ্ছেন যেটা ধরেন টেক্সট, এমন কিছু এখানে বসাতে যাচ্ছেন যেটা এখানে নাই, তাহলে আমরা টেক্সটটা নিয়ে আসবো। মানে এখানে নাই এরকম কিছু বসাতে যাচ্ছেন, ধরেন আপনি একটা অ্যানিমেশন বানাতে যাচ্ছেন, ধরেন আপনি একটা ক্লক বসাতে যাচ্ছেন, অথবা ভিজিটর কাউন্টার আমার ওয়েবসাইটে কতজন ভিজিট করছে সেরকম, তাহলে এখানে আপনি ম্যানুয়ালি কোড প্রোগ্রাম করতে পারেন, কোড করতে পারেন। অবশ্যই আপনি যদি কোড না করতে চান গুগলে সার্চ দিলে পাবেন, সেরকম অনেক কিছু।
আপনি ধরেন যেটা বললাম ভিজিটর কাউন্টার, ফর ওয়ার্ডপ্রেস, অনেকগুলো এখানে হিট কাউন্টার চলে এসছে, প্লাগ ইনস চলে এসছে। আমি ধরেন এই হিট কাউন্টার কতটুকু একবার না, হিট কাউন্টার ঠিক আছে। এই যে আপনার এসি স্মল টুল দিয়ে ক্লিন করলে হিট কাউন্টার বেড়ে যায়। আচ্ছা, আমি এরকম একটা আনতে যাচ্ছি, ফ্ল্যাগ কাউন্টার থেকে একটা কোড নিয়ে আসি, সোর্স কোড। ভয় আছে ভাই, বলিয়েন না, ভয় আছে এখানে। এই HTML কোডটা নিয়ে নিই, এই HTML কোডটা আমরা এখানে বসে দিলাম, আর এখানে লিখে দিলাম ভিজিটর্স, ব্যাস সেভ। আবার দেখে নেন আমার এখানে ভিজিটর্স নাম একটা চলে এসেছে, একজন বাংলাদেশ থেকে একজন ভিজিটর্স। হ্যাঁ, এইভাবে এটা কোনো কথা? মানে এটা কোনো কথা বলেন? এগুলো দেখবো না তো, দেখে শুধু শুধু এগুলো লাভ আছে? আরে না, বাদ দেন। এখানে রিফ্রেশ দিলে, যতবার রিফ্রেশ দিবেন ওই এখানে এই যে আসতেছে ভিজিটর হবে, একজন ইউনিক ভিজিটর নিচ্ছে আর কি, রিফ্রেশ দিয়ে নিচ্ছে না, ইউনিক ভিজিটর। তাই আমি যেটা বলতে চাচ্ছি, এক্সটার্নাল যদি কোনো কোড আপনার ধরা থাকে বা কালেক্ট করা থাকে, সেগুলো আমরা ব্যবহার করে এখানে বসে দিলে কাজ করবে। কোন জায়গায় বসাবো? যে কোনো জায়গায় বসাতে পারবো না, ওই টেক্সটের ভিতরে। এইভাবে উইজেটগুলো আমরা ব্যবহার করতে পারি। তাহলে উইজেটটা বোঝা গেছে? হ্যাঁ, আউটপুট পেয়ে যাবেন, আউটপুট পেয়ে যাবেন। তাহলে এটাও গেল, থিম গেল, এইগুলো গেল। আমি একটু মানে সিরিয়ালি না বোঝাই, কাজ করার সময় যেভাবে সিকুয়েন্সিয়ালি করতে হয় সেই সিকুয়েন্সে দেখাচ্ছি, বুঝছেন কিনা? পোস্ট পেজেস। আচ্ছা, এবার আসেন থিম অপশনে। একটা ওয়ার্ডপ্রেস সাইটের সবচেয়ে বড় অ্যাসেট হচ্ছে তার থিম অপশন। থিম অপশন মানে কি? এই ওয়েবসাইটটা কত বেশি, এই থিমটা, যে থিমটা আমি কালেক্ট করছি, কত বেশি কাস্টমাইজ করা যাবে, খুঁটে হাত মারি করে আনারি। কারণ এই থিমটা, আমি আরেকজনের থিমটা, যেটা থিম মানে আপনারা বুঝতেছেন যারা পিছনে আছেন, আপনার এই স্টিমার দিয়ে যদি একটা ডিজাইন করেন না ওয়েবসাইট, সেটাকে ওরা ওয়ার্ডপ্রেস ইউজেবল করছে আর কি, কোডিং করে। ওটাই, এগুলো যদি প্রফেশনাল লুকিং হয়, সেল করা যায়। আপনার বানানো একটা থিম বিভিন্নজন কিনবে, জাস্ট তারা সেখানে কন্টেন্টগুলো তাদের মতো করে চেঞ্জ করে বসাই দিবে আর বসাবে। বিভিন্ন আপনার থিম বানাইছেন, যেমন এই থিমটা, এই থিমের এখানে অনেক কিছু চেঞ্জ করার অপশান আছে। যেমন ধরুন আমি এই জিনিসগুলো কোথা থেকে চেঞ্জ করবো সেটা এখনও বুঝতে পারিনি, এক নম্বর। তারপরে এখানে এইটা একটু শুরু করতে যাচ্ছি। তারপরে আপনার এখানে এই কন্টেন্টগুলো এখনও চেঞ্জ হয়নি, এগুলো হচ্ছে আমি আমার মতো করে কাস্টমাইজ করে করে বসাই দিব। তাহলে এই যে ফিচারগুলো, সেটা আমাকে ইউজ করা বা এডিট করার মতো স্কোপ দিতে হবে তো নাকি? আর সেটা হবে এই থিম অপশন থেকে। এই থিম অপশন হলো থিম ডেভেলপাররাই তৈরি করে দেয়। এটা যত বেশি রিচ হবে তত সাইটটা, মানে তত থিমটা পপুলার হয়। মানে হ্যাঁ, থাকে না। আপনি যদি থিম বানান, আমাকে বানাইতে হবে সেটা, আমাকে টোটাল আমার টেমপ্লেট সম্পূর্ণ চেঞ্জ করার মতো আমাকে সেরকম তাকে সুযোগ করে দিতে হবে, আর সেটা হবে থিম অপশনের মাধ্যমে। আলামিন নামছে, আলামিন তো গেলেন আবার।
এখানে দেখতে পাচ্ছি প্রথমে এরা দেখাচ্ছে কি এখানে ওদের স্কিন বিভিন্ন ধরনের ডিজাইন আছে, ডিজাইনও চুজ করার সুযোগ আছে। দেখেন কতগুলো ডিজাইন চুজ করার সুযোগ আছে, গেল এক নাম্বার গেল। এবার বলছি কি জেনারেল, এটা কী কী আছে দেখি। জেনারেলের মধ্যে ডিজাইন চুজ করার সুযোগ আছে, সিঙ্গল পোস্ট সিটিং কীভাবে হবে, শো ফিচার ইমেজ, এখানে নো আছে, এই জন্য আমি একটা ফিচার দিয়েছিলাম না, সেটা দেখায় নাই, আমি এখানে ইয়েস দিয়ে দিলাম। এক নম্বর শো ও রেটিং, ইয়েস রেটিং দেখাবে। তারপরে শো পোস্ট বাই অ্যান্ড ডেট, শো ক্যাটাগরি অ্যান্ড ট্যাক্স, শো নেক্সট প্রিভিয়াস, এই যে বিষয়গুলো এবার সেভ দিয়ে দেন, তাহলে দেখবেন এই ধরনের ফিচারগুলো আমরা দেখতে পাচ্ছি। এরা টাকায় টাকায় যদি 5 ওভার খেলতে পারে তাহলে অনেক রান নিতে পারে। আচ্ছা, এবার দেখেন আমাদের ফিচার ইমেজটা আসছে কিনা। পোস্টের মধ্যে একটা ফিচার ইমেজ দিয়েছিলাম, ফিচার ইমেজ এখন যদি কোনো ফিচার ইমেজ দিই তখন আসবে, আগেরটা আসবে না। এখন যদি কোনো ফিচার ইমেজ কল করি তখন আসবে। আচ্ছা, এটাও গেল। আর কি কি আছে দেখে নিই। তারপর লোগো সিলেকশন, আমার এখানে কোনো লোগো দেওয়া হয় নাই, এই লোগো মানে এই উপরে এটা হলো লোগো। আমি লোগোতে যাই, আমি যদি লোগো আপলোড করতে চাই তাহলে আপলোড লোগো, এই যে আপলোড লোগো অ্যাভেলেবেল ইন প্রো অপশন দেয়া নাই। তারপরে লেআউটটা কীরকম নিবে, এরকম নিব লেআউট নাকি এরকম স্টাইলের লেআউট নেব। দেখেন 2 রকম লেআউট ওনারা দিছে, আমি লেআউট চাইলে এটা মাঝখানে আসবে, এসে মাঝখানেটা নিলাম ধরেন, এবার সেভ দিলাম। তাহলে এই যে আমাকে সুযোগটা দিচ্ছি চুজ করার মতো, তাহলে আমার লেআউটটা চেঞ্জ হয়ে গেল, এইরকম স্টাইল হয়ে গেল। 3 অপশনে বাবা। এবার হেডার আসি, হেডারের মধ্যে কি আছে দেখেন তো। হেডার টাইপ এরকম হবে, সিলেক্ট হুইচ ইজ দ্য টাইপ এরকম হবে নাকি এরকম হবে, তারপরে নাকি এরকম হবে। আমার বর্তমান আছে কীরকম একটু দেখে নিই। বর্তমান আছে হলো এই পাশে ইমেজ, তারপরে এরকম। আচ্ছা, তারপরে আমি এখানে কীরকম দিলে বাড়া হবে, এই আমি অ্যানিমেশনটা স্লাইড শো আকারে যাচ্ছি, রেসপন্সিভ থিম এই স্লাইড শো আকারে এইটা যাচ্ছে। হেডার স্লাইডার অ্যাভেলেবেল ইন প্রো ভার্সন, মানে কি আপনাকে কিনতে হবে, ওই ভার্সনে কিনা ভার্সনে পাবেন, আদারওয়াইজ পাবেন না, এটাই বলে দিচ্ছি। তারপরে যাক, এটা সিলেক্ট করা যাচ্ছে না। হেডার অফ অন সেটিং, হেডার রাখবেন কিনা, তাহলে ইয়েস অর নো। শো হেডার অ্যান্ড সিঙ্গেল পোস্ট টাইপ, ইয়েস অর নো। শো হেডার অন সিঙ্গেল পোস্ট টাইপ, ইয়েস অর নো। হেডার অন পেজ, জাস্ট এখানে ইয়েস অর নো আপনি দেওয়ার একটা অপশন আছে আর কি। হেডারটা কোন কোন জায়গায় দেখাবে না দেখাবে। এবার এখন লেআউটে আসি। আর আমি এখন চলে যাবে, আর আমি লেআউট। লেআউট মানে আমার ওয়েবের ধরনটা কীরকম হবে, স্টাইলটা কীরকম হবে, লেআউটটা ওপরের মতো হবে নাকি পাশের মতো হবে নাকি এরকম হবে। তো বিভিন্ন ধরনের স্টাইল দিয়ে দিছে, সেখান থেকে আপনি আপনার মতো করে চুজ করে নিতে পারেন। আর অপশনও দিয়ে দিছে এখানে কোডটা কীভাবে হবে না হবে অপশনগুলো। এই হলো মূলত থিম অপশনের ব্যবহার। বিজ ওয়ান সেটিং, হেডিং কী হবে, সিলেকশন হেডিং, ব্লক সেটিং, যাক। আবার পোর্টফোলিও, এখানে কোনো পোর্টফোলিও পেজ আছে কিনা কি জানি। আচ্ছা দাও, তো মূল কথা হচ্ছে এখানে অনেকগুলো অপশন দিয়ে রাখছে। এবার আমরা ফুটার একটু যাই দেখি, ফুটারে কী বলছে। সোশ্যাল সিলেকশন, এগুলো সবগুলো প্রো ভার্সনে দিয়ে রাখছে, মানে এখানে আপনাকে অপশন সিলেক্ট করার সুযোগ দেয় নাই, কিছু অপশন নাই। অপশন আছে বাট আপনাকে লুক দেখাচ্ছে যে কিনলে পাবেন। তাহলে 3 অপশনটা ক্লিয়ার হলো। 3 অপশনে গেল। একটু বলে দিই, আবার পুরো থিমটাকে তৈরি করছে। আপনি যদি আরও বেশি কোডিংয়ে চেঞ্জ করে কাস্টমাইজ করতে চান তাহলে এখানে দিতে পারবেন, এই যে এডিটর। এই প্রথম মনে না বাংলাদেশের তাই নাকি? ও খেলতে হতে পারে নাই পরে বাংলাদেশের জন্য বলতে হয়েছে। কি বলবো, বিদ্যুতের উন্নয়ন হচ্ছে তো। আচ্ছা না, এখানে
এই থিমকে ডেভেলপ করতে গিয়ে যে সমস্ত ফাইলগুলো ব্যবহার করা হয়েছে সবগুলো ফাইল এখানে দেওয়া আছে। আপনি এখানে ক্লিক করে করে সেইখানে কোডগুলো দেখতে পারেন। যেমন আমি সিম্পল একটা এক্সাম্পল দেখাই। আমি চাচ্ছিলাম যে এখান থেকে ফুটারটা এরকম অপশন স্পেসিফিক কোনো ফুটার দেয় নাই। এখান থেকে করা যাবে, এখানে অনেকগুলো আছে দেখেন, এখানে বিভিন্ন ধরনের ফাইল আছে, এগুলো ধরে ধরে আমরা অনেক কাজ চেঞ্জ করতে পারি, মডিফাই করতে পারি। আপনারা এখন কোডগুলো হয়তো বুঝবেন, আমার কাছে ইভেন্চুয়ালি এসে দ্বারা কোডগুলো বোঝাইতে হবে। আর এই প্রতিটা ফাইলে কোন ফাইলে কি আছে না আছে সবগুলো এখানে দেখাচ্ছে। কিন্তু আজকে যদি বাংলাদেশ ছেড়ে যায় আপনি দেখছেন কি অবস্থা হবে। আমার মনে হয় না ওই সেকেন্ড রাউন্ডে যেতে পারবে। স্বাগতিক দেশ খেলতে পারবে না, স্বাগতিক দেশ খেলতে পারবে না, বাংলাদেশে একজন বাংলাদেশ খেলতে পারবে না। হ্যাঁ রানিটির ব্যাপারটা চলে আসছে না, এখানে কি আসছে রানিট ভালো আছে কিন্তু শুধু ওভারের ভিতরে আউট আর কি, অল আউট। ডাউন হয়ে যাবে তো, যেটা আপনি আগে দেখছেন সেটা ডাউন হয়ে যাবে না। অবশ্যই সেটা ঠিক। না এমনও তো হতে পারে ওরা 50 রানের মতো আউট করে দিয়ে, এটা বোঝা যাচ্ছে না। আচ্ছা তাহলে শোনেন, আমরা পোস্টটা বুঝলাম, তারপরে পেজেসটা বুঝলাম, তারপরে এখানে তিনটা বুঝলাম, তারপরে আমরা এখানে ওয়েজেটটা বুঝলাম, মেনু বুঝলাম, ডিমোশন বুঝলাম। হেডারটা দেখে নেন, হেডারে গেলে কি করার পরে ওই যে আমার সিলেক্ট ইমেজ, আপনি এখানে হেডারে কি হবে না হবে, হেডার অংশ হচ্ছে এইটা। এই ইমেজটা ব্যাকগ্রাউন্ড ইমেজটা আপনি চেঞ্জ করতে পারেন এখান থেকে, এই যে সোজ ইমেজে গিয়ে কোনো ইমেজ চেঞ্জ করতে পারেন। অবশ্যই এগুলো সব চেঞ্জ করা যাবে, এই যে এই লেখাটাও চেঞ্জ করা যাবে, এর টাইটেল হিসেবে বা সাবটাইটেল হিসেবে আছে আর কি। দেখেন এগুলো দেখাচ্ছি। তাহলে আর ব্যাকগ্রাউন্ড এগুলো এখান থেকে দিতে পারেন, চেঞ্জ করতে পারেন। ডিফল্ট আকার আছে, ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে এখানে আমার ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে কিনা, ব্যাকগ্রাউন্ড ইমেজ যদি থাকে তাহলে এখানে ক্লিক করলে ব্যাকগ্রাউন্ড ইমেজ রিমুভ হয়ে যাবে। আপনার কোনো যদি ব্যাকগ্রাউন্ড ইমেজ থাকে ক্লিক করলে ব্যাকগ্রাউন্ড ইমেজ অ্যাড করে দেওয়া যাবে। এই কিছু অপশন আর কি। তো প্লাগইনসের ব্যাপারটা পরে আসবো। টুলসটা দেখেন, আপনি চাইলে এখানে আপনার পুরো টেমপ্লেট সাথে যে কন্টেন্টগুলো পেজ যা যা আছে পুরোটাই আপনি যাচ্ছেন ব্যাকআপে রেখে দিবেন, মানে এক্সপোর্ট করে রেখে দিবেন। তাহলে এখানে এক্সপোর্ট করতে পারেন। পরবর্তীতে নতুন একটা ওয়েবসাইট বানালেন ওয়ার্ডপ্রেস দিয়ে, সেখানে ওটা ইম্পোর্ট করলে তাহলে ওখানকার আগের কন্টেন্টগুলো ওখানে চলে আসবে, কন্টেন্ট ডিজাইন সব চলে আসবে। আর সেটিংটা একটু দেখাই দিই, ইম্পর্টেন্ট। এই টাইটেল দিয়েছিলাম না প্রথমে আমি ইনস্টল করার সময়, সেই টাইটেলটা এখান থেকে চেঞ্জ করা যাবে, এই যে এখান থেকে চেঞ্জ করা যাবে। এবং এখানে যে আমি সাবটাইটেল ব্যবহার করেছি বা মোটো বলেন ট্যাগলাইন বলেন, এখান থেকে আমরা সেটাও চেঞ্জ করতে পারি। আর রেজিস্ট্রেশন কে করতে পারবে, এই যে হু ক্যান রেজিস্টার, আমি দিলাম এনিওয়ান ক্যান রেজিস্টার। যারা নতুন করে রেজিস্ট্রেশন করবে আমার এখানে, তারা কি হিসেবে থাকবে, সাবস্ক্রাইবার হিসেবে না আমি তাদেরকে এডিটর হিসেবে দিলাম। এর ব্যাপারে একটু পরে বলতেছি, কারণ এডিটর সাবস্ক্রাইবার এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। আমি জানি তাদেরকে এডিটর হিসেবে, মানে কি রেজিস্ট্রেশন করার সাথে তারা এডিটর হিসেবে দায়িত্ব পেল। তার মানে কি যখন তারা লগ ইন করে তারপরে আপনার কি বলা হয় পোস্ট করতে পারবে, অ্যাজ এডিটর হিসেবে কাজ করতে পারবে। কিন্তু যদি আমি সাবস্ক্রাইব দিয়ে দিই তাহলে কিছুই করতে পারবে না। এই তো পরে যে ওয়ার্ডপ্রেস অ্যাড্রেসটা আছে, এটা যখন লাইভ ওয়েবসাইট হবে ওখানে কি অ্যাড্রেস হবে? হ্যাঁ ওয়েবসাইট অ্যাড্রেসটা আছে, তখন আমার ওই এই 80 পর্যন্ত আমার ডোমেইন অ্যাড্রেস হবে, 80 পর্যন্ত ডোমেইন হবে। আবার রাইটিংয়ে গেলাম, কি আছে দেখিনি, দেখেন ডিফল্ট পোস্টগুলো করে জমা হবে, আমার আনক্যাটাগরিতে জমা হবে। এই এখানে আর কিছু নাই।
পাসওয়ার্ড টাসওয়ার্ড আপনার কি স্টাইলে হবে না হবে এগুলো লাগবে না। এখানে আসেন, রিডিং একটা ইম্পর্টেন্ট বিষয় আছে। রিডিং আমার হোম পেজের মধ্যে খুব সমস্যা হচ্ছে, আমি টেমপ্লেটটা একটু কমন টেমপ্লেট দিই। নেমে বুঝতে পারবেন। পুরো মেয়ে মজা করছে, পুরো মেয়ে মজা করছে। ওর নাম কি? তাফসীরুল ইসলাম হামিদ, যে দুষ্টুমি করে। আচ্ছা, তাহলে এখানে দেখাচ্ছি। এবার আসেন সেটিংগুলো দেখাতে সুবিধা হবে। আমার এখানে যে পোস্টগুলো দেখতেছেন, এই যে পোস্টগুলো সিকোয়েন্সে দেখা যাচ্ছে। রিডিং থেকে দেখাচ্ছিলাম, আমি যাচ্ছি। এখানে দেওয়া আছে কি ফ্রন্ট পেজ ডিসপ্লেস ইউর লেটেস্ট পোস্ট, এই জন্য লেটেস্ট পোস্টগুলো ফ্রন্ট পেজে সিকোয়েন্সিয়ালি একটা পর একটা আসতেছে। কিন্তু যদি মনে করেন আমার স্পেসিফিক একটা পোস্ট আমার ফ্রন্ট পেজে থাকবে, অন্যগুলো দেখা যাবে না, তাহলে আপনি ওগুলো ভিন্নভাবে দেখবেন। এখানে ক্লিক করে কোন পোস্টটা কোন পেজটা আপনি ফ্রন্ট পেজে রাখতে যাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। পোস্ট বা পেজ যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারেন। আচ্ছা, আমি লেটেস্ট পোস্টে রাখলাম। তাহলে আপনার ব্লগে প্রতি পেজে কয়টা করে পোস্ট থাকবে, আমি বললাম যে পড়ে 2টা করে থাকবে প্রতি পেজে। শেষ। আমার কি হিসেবে থাকবে, সামারি আকারে থাকবে। হ্যাঁ, সামারি আকারে দেখাবে। এবার সার্চ দিলাম, প্রতি পেজে 2টা করে এবং সামারি আকারে দেখাবে। ব্যাস হয়ে গেল। আর দেখা যায় কিনা একটু দেখে নিই। প্রতি পেজে 2টা পোস্ট, হ্যাঁ প্রতি পেজে একটা পোস্ট 2টা পোস্ট। আর দেখাচ্ছে না। আরগুলো কি ওল্ড পোস্ট, নিউ পোস্ট, পেজ 1 পেজ 2 বিভিন্ন স্টাইলে করা যাবে। আমি ওল্ড পেজ দিলে তার এরপরটা আসবে, এরপরটা আসবে। তাহলে এক পেজে সর্বোচ্চ 2টা রাখা হয়েছে আর কি। সামারি দিয়েছে, সামারিটা আসে নাই। সামারির ব্যাপারে থিমের কিছু কাজ আছে, থিমের মধ্যে কিছু চেঞ্জ করতে হয়, সেটা আমি একটু পরে আসবো আরও। সামারি মানে কি অল্প করে দেখাবে, রিড মোড দেখাবে, নিউজ পেপারের মতো। রিড মোডে ক্লিক করে ডিটেলস আসবে, সেই বিষয়টা। এরপর আসেন ডিসকাশন লাগবে না। ডিসকাশন মানে কমেন্ট, মানে এগুলো মানে কমেন্টস কে করতে পারবে। আমার এখানে প্রতিটা আর্টিকেলে কিন্তু কমেন্টস করার অপশন আছে। এখানে যখন ক্লিক করা হবে তখন নিচে কমেন্টস বক্স পেয়ে যাচ্ছেন, কমেন্টস বক্স। এবারে কি কমেন্টস করবে না করবে সেগুলো এখান থেকে করতে পারেন। তো সেটাই এখানে ঠিক করা যাবে, কারা কমেন্টস করবে, কতদিন পর্যন্ত কমেন্টসটা কি অটোমেটিক্যালি অ্যাপ্রুভ হয়ে যাবে নাকি ম্যানুয়ালি অ্যাপ্রুভ করার পর পাবলিশ হবে, সেরকম কিছু ফিচার আছে। সেগুলো আপনি এখানে দেখলে বুঝতে পারবেন, পড়লে বুঝতে পারবেন। যেমন তার এনিওয়ান পোস্ট কমেন্ট ঠিক ছিল তুলে দেন, তাহলে যে কেউ পোস্ট করতে পারবে না, এইগুলো দেখে নেবেন। আমি গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখা যাচ্ছি পার্মানেন্ট। দেখেন, আমি একটা পোস্ট ওপেন করছি, আমার অ্যাড্রেসটা আসছে এরকম। এটা মোটেও এসইও ফ্রেন্ডলি না। এসইও ফ্রেন্ডলি না। এসইও ফ্রেন্ডলি হচ্ছে আপনার অ্যাড্রেসটা হবে যেমন ধরেন wordpress.com/wordpress-training, এরকম অ্যাড্রেস হতে হবে। মানে আপনার টাইটেলের সাথে ম্যাচিং করে। XYZ আপনি যেরকম, আপনি যদি মনে করেন আমার অ্যাড্রেসটা সুন্দর লাগতেছে না, P=5, কিছুই তো বোঝা যাচ্ছে না অ্যাড্রেস দেখে, আপনি যাচ্ছেন মিনিংফুল কোনো অ্যাড্রেস করতে, তাহলে এখানে আসবেন। সেটিং থেকে পার্মানেন্ট, সেখানে এইভাবে দেখা যাবে। তবে এসইও ফ্রেন্ডলি হচ্ছে এটা, অ্যাড্রেস থাকবে, তারপরে পোস্টের নাম থাকবে, আবার অ্যাড্রেস দিয়ে দিই, শেষ। অর্থাৎ আমরা ওই অ্যাড্রেসগুলো পার্মানেন্টগুলো আর কি, সেগুলো এখান থেকে আমরা চেঞ্জ করে নিতে পারি। আবার আপনি আপনার পোস্টের অ্যাড্রেসটা দেখেন না, এভাবে আসবে। ওয়েলকাম পোস্ট, এখানে আমি ক্লিক দিলাম ওয়েলকাম পোস্ট, তাহলে আবার এখানে এটা ক্লিক দিলাম, এভাবে আসবে। বুঝছেন, ওরা হচ্ছে এসইও ফ্রেন্ডলি আর কি। সেইটা গেল ইউজার আসেন, কারা কারা রেজিস্ট্রেশন করতে পারবে সেই ইউজারটা এখন বর্তমানে অ্যাডমিন হিসেবে আছে, সে অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে আছে। আপনি যদি আরও রেজিস্ট্রেশন করতে চান সেটা একটু পরে আসতেছে, এটা দেখা দিই। তাহলে একসাথে দেখা দিই। আমি লগ আউট করে নিলাম। এইখানে রেজিস্ট্রেশন এটা ছিল না, ওই anyone can register নামে একটা অপশন ঠিক ছিল, দিয়ে রাখছিলাম না সেটিং থেকে জেনারেল অপশনে, সেটা দেওয়ার পর এটা আসছে। আমি এখানে গেলাম রেজিস্ট্রেশন করার জন্য, কারণ আমার রেজিস্ট্রেশন ফর্মটা আসছে। ইউজার নেম দিতে বলছে, ইউজার নেম দিলাম কামাল, ইমেল দিতে বলছে, ইমেলটা কি দিব ধরেন
এখানে আমার প্রদর্শন আছে, মনে করেন আমি যখন রেজিস্ট্রেশন দিব তখন আমার মেইলে পাসওয়ার্ড পাঠাবে, ওই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে পরবর্তীতে, এইটাই। প্যারেন্টস গেল, ইউজার গেল। তো যারা যারা রেজিস্ট্রেশন করবে তারা এখানে দেখা যাবে কি কারা কারা রেজিস্ট্রেশন করছে আপনার ওয়েবসাইটে, তাদেরকে আপনি অল ইউজারে ক্লিক করলে দেখতে পারবেন, তাদের প্রোফাইল দেখতে পারবেন। সংখ্যক যদি 13 বা 2 বলে রানগুলো চেঞ্জ করতে পারে, হ্যাঁ সংখ্যক যদি 13 বা 2 বলের মধ্যে রানগুলো চেঞ্জ করে ফেলে, তাহলে নেপালের জন্য চান্স হয়ে যাবে। বাংলাদেশের 13 বার 2 বলের মধ্যে করতে হবে। কি 13 বার ডিবলের মধ্যে জয় হইতে হবে তো? না পারবেন না, 13 বার ডিবলে পারবেন না। এটা কোথায় পেয়েছেন আপনি? এটা পাইছেন কোথায়? হ্যাঁ কোথায় এটা? এটা ওই যে দ্য নাম্বার নেপাল হ্যাভ বিন ওয়েটিং ফর হংকং হ্যাভ টু চেঞ্জ ডাউন, এত 109 লাগবে হলো না, পারবে না। এটা নেপালের জন্য প্রয়োজন ভাই, এখন তো তারা নাই রান চেঞ্জ করে না পারবে না, সংখ্যক জিতেটাই দরকার। দরকার না, এটা পারবে না। নেপাল অন ইজ 13.2 হ্যাঁ কই কোথায় জানে এটা? ও আচ্ছা বাংলাদেশ কত? না বাংলাদেশের বোলিং অ্যাকশন ঠিক আছে, খারাপ না। অস্বাভাবিক কিছু বলিনি আমরা, অস্বাভাবিক হতে পারে, আমরা স্বাভাবিকটা বলতে পারি, কারণ আমরা স্বাভাবিক বলে শুরু করতে পারি। না আমি চিন্তা করছি এখানে এই অবস্থা, বিগ বিগ দলগুলোর ক্ষেত্রে কি করবে? হ্যাঁ এটা তো মিস্টেক করতেছে, ওই মিস্টেক করতে এরকম ধরে স্কিল কম, সেজন্য পাকিস্তান না, আসলে কিছু না। না আমাদের দেশে আসলে সব জিনিস একটা যে বান্ধব আছে না, আমাদের দেশে খুব বান্ধব হয়। একটা ছেলে একটু ভালো লেগেছে ধরে ধরে নিয়ে আসে, কয়েকদিন খেলে না বাকি, কিন্তু বিদেশিতে একটা ভালো দামে একটা ছেলে মেচুর এখন বাংলাদেশে টিমটা অনেক ব্যালেন্স থাকে, এই সেটা সেই জিনিসটা আগে বেশি হতো না। গত দুইটা ম্যাচ কিন্তু ভালো খেলছে, সিকুয়েন্সিয়ালি ভালো খেলছে, এবং না গত দুইটা ম্যাচ এবং এর আগে যতগুলো টেস্ট ম্যাচ খেলছে, কি ম্যাচ গুলোকে কিন্তু ভালো খেলছে, সব ক্লোজ ম্যাচ আছে না না প্রস্তুতি ম্যাচ, ওগুলো সবগুলো সিকুয়েন্সিয়াল জিতে আসছে না, এবং একটা ধারাবাহিকতা ভালো করে আসছে। আচ্ছা যাক বাংলাদেশ দেখা যাক খেলা কি হয়, পড়াটা যেন দেখতে পারি, আমরা ক্লাসটা শেষ করে দিতে পারি কিনা দেখি। তাহলে শুনেন, তাহলে আমরা এখানে পোস্টগুলো পেজগুলো কমেন্ট, কেউ যদি আমার ওখানে কমেন্টস করে, কমেন্টসগুলো এখান থেকে দেখতে পাবেন, কে কমেন্টস করলো না করলো সেগুলো এখান থেকে দেখা যাবে। এই এতটুকু এখানে প্লাগইনসটা একটু দেখাই দিই, প্লাগইনস ইনস্টল করার ব্যাপারটা। ধর আপনি বিভিন্ন ধরনের প্লাগইনস এখানে আছে, বিভিন্ন স্টাইলের প্লাগইনস আছে। কি প্লাগইনস করতেছেন? আমি যাচ্ছি হলো এখানে একটা কন্ট্যাক্ট ফর্ম থাকবে, কন্ট্যাক্টে ক্লিক করলে এই লেখাটা আমি থাকবে না, কন্ট্যাক্ট ফর্ম থাকবে। কন্ট্যাক্টে ক্লিক করলে কন্ট্যাক্ট ফর্ম থাকবে, সেখানে কন্ট্যাক্ট ইনফরমেশন দিব, সাবমিট দিব, সাথে সাথে তার মেইলে চলে যাবে ওয়েবসাইটের মালিকের, বুঝছেন তো? এবং যারা যারা কন্ট্যাক্ট করছে, আমি যদি চাই যে তাদের ইনফরমেশনগুলো আমার এখানে অ্যাডমিনে পাওয়া, অ্যাডমিন থেকে দেখবো, সেটাও করা যাবে। এরকম একটা আমি প্লাগইনস, এটা আমি জাস্ট প্লাগইনস কীভাবে ইউজ করতে হয় সেটা দেখানোর অর্থে দেখাচ্ছি। আমরা প্লাগইনস কিন্তু নিজেরাও বানাবো। দেখেন প্লাগইনসে গেলাম, প্লাগইনস মানে কি? একটা প্রোগ্রাম, রেডিমেড একটা প্রোগ্রাম, কোনো একটা প্রবলেম সলভ করার জন্য রেডিমেড একটা প্রোগ্রাম হচ্ছে একটা প্লাগইনস, কেউ একদম বানায় রাখছে। এখন বুঝছেন সেটা? ধরো আমি যেটা বলছিলাম যে আমার কন্ট্যাক্টে ক্লিক করলে একটা কন্ট্যাক্ট ফর্ম আসবে, সেখান থেকে মানে আমার সাথে কন্ট্যাক্ট করতে হবে। যেমন বিকনের বিভিন্ন ওয়েবসাইটে কিন্তু দেখবেন কন্ট্যাক্টে ক্লিক করলে একটা ফর্ম থাকে, ফিল আপ করলে মেইলে চলে যায় সেই কন্ট্যাক্ট করছে সেই ইনফরমেশনগুলো। আমি অ্যাড নিউতে গিয়ে খুব পপুলার এবং কমন একটা কন্ট্যাক্ট ফর্ম হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম 7।
ওয়ার্ডপ্রেসের জন্য, সেটা আমি ইনস্টল দিলাম। ইনস্টল হয়ে গেছে, অ্যাক্টিভেট করে ফেলি আবার। ব্যাস, এবার কন্ট্যাক্ট ফর্ম 7 এর সেটিং এ যাই। সেটিং ই বলতেছে এই কোডগুলা, এই কোডটা যদি আমরা আমার ওই কন্ট্যাক্ট যে মানে যে পেজের মধ্যে কন্ট্যাক্ট ফর্মটা দিতে যাচ্ছি সেখানে পেস্ট করি, তাহলে কন্ট্যাক্ট ফর্মটা চলে আসবে। কীভাবে আসবে সেটা একটু এডিটিংয়ে দেখে নেন। এখানে কী কী ফিচার আছে, এখানে আপনার নাম আছে, ইউর নেম, ইউর ইমেল অ্যাড্রেস, ইউর সাবজেক্ট, মেসেজ, সাবমিট। আপনি যদি এর বাইরেও আরও কিছু অ্যাড করতে চান তাহলে পারেন। এখানে গেলাম, আমি হচ্ছে এর বাইরে ইউর নেম, ইউর অ্যাড্রেসও থাকুক, তাহলে আমি একটা ধরেন এখান থেকে ইউর মোবাইল নাম্বার, নাম্বার টেক্সট ফিল্ড দিলাম। টেক্সট ফিল্ড হবে, হ্যাঁ টেক্সট ফিল্ড থাকবে। নেম হবে, ধরেন টেক্সট ফিল্ডের নাম হবে আচ্ছা যে কোনো একটা থাকতে পারে, এগুলো যে কোনো কিছু থাকতে পারে। আইডি দিতে পারেন সিএসএস দিয়ে কল করার জন্য, যে কোনো কিছু থাকতে পারে। তাহলে আমার ফাইনালি এটা কপি করতে হবে। এবার আপনি আপনার মতো করে দেখে দেখে নিতে পারবেন। আমি আছি রিকোয়ার্ড এখানের জায়গায়, দাঁড়ান নেমের পরে ইউর নেম, ইউর অ্যাড্রেস, আর এই জায়গায় এই কোডটা বসা দিব। বসাই দিলাম, ব্যাস। এবার আসি মেইল সাবমিট দেওয়ার সাথে সাথে কোথায় চলে যাবে, এই মেইলে চলে যাবে। এটা হবে আপনার মেইলটা, ওয়েবসাইটের মালিকের মেইল। এগুলো ঠিক আছে। সাবজেক্ট কী হবে তাহলে ঠিক আছে। মেইল যাওয়ার পর ওনাকে আপনি মেইলটা আপনার ইমেইলে কীভাবে যাবে, কোন সিস্টেমে যাবে, ফর্ম থাকবে, কী নামে কোন সাবজেক্ট দিয়ে থাকবে, আর বডি থাকবে। তারপর আপনার মেইল পাঠানোর পরে কী মেসেজ দিয়ে খেতে যাচ্ছেন, যখন মেইল কন্ট্যাক্ট ফর্ম সেন্ড দিবে, থ্যাংক ইউ, কংগ্রেচুলেশন, এইরকম কিছু একটা মেসেজ দিবেন না, সেটা ইউর মেসেজ ওয়াজ সেন্ড সাকসেসফুলি, এরকম। বা মেসেজ সেন্ড না হলে কি মেসেজ দেখাবে, এইগুলো সব আপনি আপনার মতো করে সেটিং করতে পারেন। ফাইনালি আমি আবার এটা সেভ দিয়ে দিই। এবার উপর থেকে এই কোডটা কপি করেন। আমার যেখানে যে পেজের মধ্যে কন্ট্যাক্ট ফর্মটা বানাতে যাচ্ছি, আমি কন্ট্যাক্ট পেজে কন্ট্যাক্ট ফর্ম বানাতে যাচ্ছি, ঠিক আছে, ভালো। এবার এখান থেকে যত লেখা আছে মুছে দিয়ে আমি জাস্ট কোডটা বসাই দিলাম। এটাগুলোকে বলা হয় শর্টকাটের ব্যবহার। এবার আমরা আমার কন্ট্যাক্ট পেজে রিফ্রেশ দিয়ে দেখেন, ওখানে যে আইটেমগুলো দিয়েছিলাম সেই যে আইটেমগুলো আমার কন্ট্যাক্ট ফর্মে চলে আসছে। এখানে 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 এবং সেন্ড। আর সেন্ড দেওয়ার পরে ওর সাথে সাথে আপনার মেইলে চলে যাবে, মেইলে তখন পাবেন, রিসিভ পাবেন। কিন্তু আমি যাচ্ছি না, আমার অ্যাডমিন থেকে যেন কারা কারা আমাকে কন্ট্যাক্ট করছে সেটা অ্যাডমিন থেকে যেন দেখতে পারি, সেরকম একটা প্লাগইনস আছে, সেটা একটু দেখাই দিই। তাহলে অঙ্গনটা শুরু করছে, যাক এটা শেষ। আমার কন্ট্যাক্ট ফর্ম 7DB নামে একটা মানে আছে, প্লাগইনস আছে। সেটা হলো কেউ যদি কন্ট্যাক্ট ফর্ম করে সেটা আমার এখানে চলে আসবে। এই যে কন্ট্যাক্ট ফর্ম 7DB ইনস্টল করে ফেললাম, ওকে। এরকম
প্রচুর পপুলার প্লাগইনস আছে। আমি আপনাদের কিন্তু সব লিস্ট দিব, দেখাবো আমাদের প্রয়োজনীয় কাজগুলো সারার জন্য। বল করার আগে দিলেন দিয়ে ও বল করার আগে না দিবে তো। হ্যাঁ বুঝি নাই। আফগানিস্তান থেকে হেরে এমনিতে লস যায় শেষ, এর মধ্যে এটা থেকে যদি হারে তাহলে তার বাংলাদেশ। আচ্ছা দেখেন, এবার আমি একটা কন্ট্যাক্ট ফর্ম কন্ট্যাক্ট করতেছি। এবার দেখেন আমি যদি কোনো কিছু করি সেখানে আমার এখানে কন্ট্যাক্ট ফর্ম ডিবি নামে, যে ডিবি নামে ডাটাবেসটা চলে আসছে অলরেডি এখানে। হ্যাঁ সবগুলি কি আছে একটু দেখিনি। বিভিন্ন ধরনের ইনক্লুড হেডার, রো, ও ও ও সিলেক্ট কন্ট্যাক্ট ফর্ম, এটা কি? আচ্ছা বাদ দেন, আমি একটা পাঠাই। কিছুটা লিখে সেন্ড দিলাম। ইউর মেসেজ ওয়াজ সেন্ড সাকসেসফুলি। এবার আমরা কন্ট্যাক্ট ফর্ম বিবৃতি যাই, দেখি আসছে কিনা। চলে আসছে। সাবমিটেড, কি নাম, কে পাঠাইছে, কয় তারিখে কখন পাঠাইছে, আপনার সাথে কন্ট্যাক্ট করছে কে, আমি এই চিরাং অ্যাড্রেস থেকে এই এরিয়া থেকে এইভাবে চলে আসছে। এটা কি বুঝতে পারছেন? তাহলে ইজিলি আপনি আপনার অ্যাডমিন থেকে এই সমস্ত ইনফরমেশনগুলো নিতে পারতেছেন, কারা কন্ট্যাক্ট করলো, কী করলো না করলো, মেইলেও যাবে এখানে থেকেও আপনি পাচ্ছেন। এগুলো হলো প্লাগইনসের মধ্যে অনেক ধরনের প্লাগইনস আছে। ঠিক আছে, তাইলে আমরা এগুলো দেখবেন। আমরা আজকে দেখলাম কি আমাদের ওয়ার্ডপ্রেসের মানে গ্রাফিক্যাল ইন্টারফেস দিয়ে ব্যবহার করে আমরা কীভাবে সাইটে বানাতে পারি। জাস্ট কয়েকটা প্লাগইনস ব্যবহার করে দেখালাম। তবে একটু জিনিস বলে রাখি, আমি আপনাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করছি হলো এই জায়গায় আমার htdocs-এর মধ্যে, এই htdocs, সেখানে আপনাদের ফোল্ডারের নাম ছিল এই ফোল্ডার। এইখানে আমার ওয়ার্ডপ্রেসটা, এই ওয়ার্ডপ্রেস সফটওয়্যারটা। এখানে আমাদের WP কন্টেন্টের মধ্যে কয়েকটা অপশন আছে। এটা হলো থিম, এটা হলো প্লাগইনস। আমি যে প্লাগইনসটা ইনস্টল করছি না সেগুলো এখানে চলে আসছে। এই যে কন্ট্যাক্ট ফর্ম 7, কন্ট্যাক্ট ফর্ম 7 ডাটাবেস, ওই ডাউনলোড করে ইনস্টল করছি মানে কি ওই নেট থেকে ডাউনলোড হয়ে আমার এই জায়গায় চলে আসছে। অথবা আমি ম্যানুয়ালি ডাউনলোড করে এখানে পেস্ট করেও দিতে পারতাম। এবার থিম যেটা আমরা ডাউনলোড করেছি সেই থিমটা এখানে চলে এসেছে। এই থিমের মধ্যে দেখবেন অনেকগুলো ফাইল, এই ফাইলগুলোই আমাদেরকে ক্রিয়েট করতে হবে। আর এই ফাইলগুলো আমাদেরকে বানাতে হবে ন্যায়িক থেকে সিকুয়েন্সিয়ালি। বুঝতে পারছেন? আপনাদের জন্য আপনাদের যদি এরকম কোনো HTML CSS দিয়ে বানানো সুন্দর কোনো ডিজাইন থাকে ওটা নিয়ে আসবেন, ওটাকে আমরা ওয়ার্ডপ্রেসে কনভার্ট করবো যেন কন্টেন্টগুলো ডাইনামিক হয়। এখন আসেন ডাইনামিকের প্রশ্নটা। ডাইনামিক ওয়েবসাইট মানে কি? ওই যে গ্রাফিক্যালি ইউজার ইন্টারফেস ইউজ করে ম্যানুয়ালি ডাটা পোস্ট করবো, ওদিকে চলে যাবে, কোনো হাত দিতে হচ্ছে না, করে দেখতে হচ্ছে না। যেখানে যে জিনিসটা অ্যাড করা দরকার সেটা আমি এমনি জাস্ট ক্লিক করে অ্যাড করতে পারতেছি, কোডে দেখতে হচ্ছে না। এই জন্য আমরা ভাইয়ারদেরকে এমনভাবে ওয়েবসাইটগুলো বানিয়ে দিব যেন তারা সব কিছু তাদের কোডে না গিয়ে ম্যানুয়ালি ক্লিক করে অ্যাড করে টেনে পাঠিয়ে করে ফেলতে পারে। আর এই জন্য এটা ডাইনামিক মানে এই কন্টেন্টগুলো সেম মানে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, কন্টেন্টগুলোকে ম্যানেজমেন্ট করা হচ্ছে, কোডে না। আর সেই ম্যানেজমেন্ট করার মতো ইন্টারফেস বা প্ল্যাটফর্মটা আমাদেরকে বানিয়ে দিতে হবে। এই হলো মূলত CMS এর ব্যবহার। ঠিক আছে, আমরা আগামী দিন এভাবে সরাসরি আপনারা একটা বানিয়ে নিয়ে আসলে ভালো, সুন্দর করে গুছানো একটা HTML CSS ব্যবহার করে যদি কোনো থিম নিয়ে আসেন, ওটা সুন্দর হয় নাই, হ্যাঁ সুন্দর করে নিয়ে আসেন। আমি এটা আপনাকে ই-কমার্সে কনভার্ট করে দেবো, সমস্যা নেই, নিয়ে আসেন। এই কমার্স সরাসরি প্রথম দিক থেকে ই-কমার্সে গেলে অনেকেই বুঝবে না, কঠিন হয়ে যাবে। আগে আমি সহজ করে আপনি নর্মালি HTML CSS দিয়ে বানানো একটা সুন্দর একটা থিম নিয়ে আসেন, সেটাকে আমরা ওয়ার্ডপ্রেসে কনভার্ট করি, পরবর্তীতে আমি ই-কমার্স দেখা দিব। ঠিক আছে, তাইলে আল্লাহ হাফেজ আজকে।